সন্ধ্যা আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, কার্তিকের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং চিত্রশিল্পী জয়দেব বিশ্বাসের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি নাট্যোৎসবের সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব। এই আয়োজনের শেষ দিন আগামীকাল সন্ধ্যা 7টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রদর্শিত হবে ঢাকা থিয়েটার প্রযোজিত নাটক পঞ্চনারী আখ্যান। এই আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আগামীকাল সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে শব্দনাট্য চর্চা কেন্দ্র প্রযোজিত নাটক কন্যাদান। নাট্যোৎসব চলবে 30 অক্টোবর পর্যন্ত। এবার চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী জয়দেব বিশ্বাসের একক চিত্রকলা প্রদর্শনী ভার্সেটিলিটি অফ ক্রাফট। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 30 অক্টোবর পর্যন্ত। আগামীকাল ঢাকায় দেখছিলেন নাট্যোৎসব ও চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6টা 45 সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান বিজ টাইম। রাত 8টা 20 থাকছে এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। আমার কিন্তু সায়নার মতিগতি ভালো লাগছে না। সারাক্ষণ ফোন কানে নিয়ে বসে থাকে। আমার সামনেই তো 3-3বার কল আসলো। কার সাথে কথা বললো বোঝা গেল না। আরে বাহ, ও ফোনে কথা বলবে না? কি মুশকিল, বলবে না কেন? কিন্তু কথা বলার ধরন দেখলে তো বোঝা যায়। তা অবশ্য ঠিক। তুই কি কিছু আজ করতে পারতেছিস না? না তো। গাধা। রাত 9টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় কমেডি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাস্য। সাজু ভাই, বাংলাদেশে ভোট দিতে বয়স লাগে 18 বছর, কিন্তু বিয়ে করতে বয়স লাগে 21 বছর। কেন বলতে পারবেন? কেন? দেশ চালানোর থেকে বউ চালানো অনেক কঠিন কাজ ভাই। ব্রিলিয়ান্ট। রাত 11:30টায় প্রচার হবে সানি চৌধুরীর পরিচালনায় একক নাটক উত্তরের বারান্দায় দক্ষিণা হাওয়া। আপনি কি সবসময় বাড়িতেই থাকেন নাকি? না, সারাদিন বাসা থাকি না, মাঝে মাঝে ওই আমাদের ব্যান্ডের রিহার্সাল যখন থাকে তখন বাইরে যাই। আসলে আমার নিজের জীবনটা এত বিয়োগান্তক ঘটনায় ভরা। এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী জয়দেব বিশ্বাসের একক চিত্রকলা প্রদর্শনী ভার্সেটিলিটি অফ ক্রাফট। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী জয়দেব বিশ্বাস। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, প্রথম এক্সিবিশন ভার্সেটিলিটি অফ ক্রাফট যে কোনো শিল্পীর জন্য বিশাল বড় একটা জায়গা, অনেক এক্সাইটমেন্ট থাকে, নার্ভাসনেস থাকে, সবকিছু মিলে কেমন লাগছে? আসলে এটা আমার জন্য খুব কষ্টের ছিল, ভয়ের ছিল। তো আমার জন্য আমার ডিপার্টমেন্ট আমাকে হেল্প করছে, ডিপার্টমেন্টের স্যাররা হেল্প করছে, বিশেষ করে আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার খুবই আমাকে উৎসাহ দিয়েছে যে না জয়দেব এটা করো। সেক্ষেত্রে আমি একটু গুটি গুটি পায়ে আগাই গেছি। তো এভাবেই আস্তে এখন প্রদর্শনী চলতেছে আমার। তো এখন ভালোই লাগছে যে না আমি একটা কিছু করতে পারলাম। মানে এখন এসে আজকে মনে হচ্ছে যে অনেকটাই হয়তো সফল প্রথম পদক্ষেপের জন্য। অবশ্যই। আচ্ছা, যেটা বলছিলেন যে অনেকে সাহায্য করেছেন, তো শুরুর গল্পটা একটু শুনি যে কিভাবে প্রথম এক্সিবিশনের প্ল্যানিংটা করা। আমি যখন ডিপার্টমেন্টে ভর্তি হই ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে ভর্তি হওয়ার পর অনেক এক্সিবিশন দেখেছি, কিন্তু আমার মনে মনে একটা ইচ্ছা ছিল যে না আমি একটা এক্সিবিশন করব। কিন্তু এটা সলো এক্সিবিশন। তো প্রথমে গ্রুপ এক্সিবিশনগুলো করি। তো গ্রুপ এক্সিবিশন করার পর একটু সাহস আমার ভিতরে বেড়ে উঠছে যে না আমি একটা এক্সিবিশন করতে পারবো। তো একদিন হঠাৎ করে আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যারের কাছে গেলাম, স্যার আমি একটা এক্সিবিশন করতে চাই। তো স্যারও খুব উৎসাহের সাথে বললো যে না জয়দেব করো, পারবা, তোমার তো কাজ অনেক ভালো, তোমার কাজ আছে, তুমি একটু চেষ্টা করলে পারবা। তো আমার
একটু প্রবলেম ছিল, আর্থিক একটু প্রবলেম ছিল, ওইটা স্যারও ম্যানেজ করে দিয়েছে। তো এইভাবে আস্তে 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 শুরু করলাম আর কি আসলে ইচ্ছা exhibitionটা। থাকলে সব রকম প্রতিবন্ধকতা কিন্তু বের হয়ে আসা যায় সেই হ্যাঁ জায়গাগুলো হ্যাঁ হ্যাঁ, থেকে। অবশ্যই। আচ্ছা, এবার একটু ওপেনিং এর কথা শুনি। যেদিন আপনার 24 তারিখ থেকে তো শুরু হয়েছে এক্সিবিশনটা, সেদিন ওপেনিং এ কারা কারা উপস্থিত ছিলেন? ওপেনিংয়ে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আমশ আরিফিন সিদ্দিকী স্যার ছিলেন। তো তারপর ডিন স্যার ছিলেন, আমার ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান ছিলেন, আমাদের হলের প্রভোস্ট স্যার ডক্টর অসীম সরকার উনি ছিলেন, এবং ডিপার্টমেন্টের সর্বশেষ সর্বকনিষ্ঠ যে স্যার চেয়ারম্যান উনি ফারুক আহমেদ মোল্লা উনিও ছিলেন। আচ্ছা, মানে সকলেই ছিলেন তো। হ্যাঁ। এছাড়াও তো শুভাকাঙ্ক্ষী যারা তারাও উপস্থিত ছিলেন। অবশ্যই। তো কি বলেছেন আসলে, যে মানুষগুলোর কথা আপনি বললেন, কি বলেছে আপনার কাজ দেখে? আমার তো প্রথম হলো প্রদর্শনী। আমি প্রথমে যখন আমার ডিপার্টমেন্টের স্যারকে বলি, তারপরে স্যার বলে তুমি বিসি স্যারের কাছে যাও। আচ্ছা। বিসি স্যার আসলো, ওনার ইনভাইট করলাম। প্রথম ভাবলাম যে স্যার আসবে কিনা আমার প্রোগ্রামে, বা আমি এত বড় কিনা যে স্যার আমার কথা রাখবে কিনা। স্যার আমি ইনভাইট করলাম, স্যার অনায়াসই বললো, না জয়দেব তুমি যাও, আমি পারবো, আমি আসবো তোমার প্রোগ্রামে। তখন স্যার আসলো, স্যার বললো যে না আমার এক্সিবিশন ভালো হয়েছে, এক্সিবিশন করছি, আমার জীবন সার্থক। অনেক যে বড় আমি একটা হ্যাঁ ইন্সপিরেশন। এত বড় কথা আমি কখনো জীবনে শুনিনি না, যে তুমি ভালো কিছু করতে পারছো। আচ্ছা, এবার একটু মাধ্যমগুলোর প্রসঙ্গে আসতে চাই, যে কোন কোন মাধ্যমে কাজ শুরু হয়েছে এখানে? হ্যাঁ, আমার ডিপার্টমেন্টে কারুশিল্প ডিপার্টমেন্টে আসলে চারুকলার যে কটা ডিপার্টমেন্ট আছে, 8টা ডিপার্টমেন্ট আছে, এর ভিতরে কারুশিল্প ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি মাধ্যমে কাজ হয়। আচ্ছা। এখানে আছে আপনার স্কিন প্রিন্ট, ট্যাপেস্ট্রি, বাটিক, মেটাল ওয়ার্ক, লেদার ওয়ার্ক, সব মিলিয়ে অনেকগুলো মাধ্যম। তো এই সবগুলো মাধ্যমে আমার কাজ করা হয়েছে। যেহেতু আমার একাডেমিক ওয়ার্ক, সেহেতু আমি প্রথম থেকেই শুরু করেছি। এখান থেকে এক্সিবিশনে আছে আমার 3rd ইয়ার থেকে মাস্টার্স ফাইনাল ইয়ার পর্যন্ত যত কাজ আছে ওই কাজগুলোই আছে। তো এখানে আছে আমি কাঠে করছি কাজ, মেটালে, ট্যাপেস্ট্রি, বাটিক, এইসব নিয়ে মূলত কাজ করে বেশি কাজ করতে অনেকগুলো মাধ্যমে কাজ হ্যাঁ, রয়েছে। তো এখানে আসলে মোট কতগুলি কাজ রয়েছে? আমার এখানে 30টার বেশি কাজ আছে। সবগুলি কাজ যখন আপনি অনেকগুলি মাধ্যম দিয়ে করছেন, নিজের তো একটা পছন্দের মাধ্যম থাকে, সেটা কোনটা? হ্যাঁ, একটা না, আমার মাধ্যম হচ্ছে পছন্দের মাধ্যম হচ্ছে মেটাল ওয়ার্ক এবং উড কার্ভিং। এটা হচ্ছে সর্বোচ্চ আমার সবচেয়ে ভালো। এই বিষয়ে আমি সবচেয়ে ভালো কাজ করছি। যে 30টি কাজের কথা বলেন, যে কাজগুলো স্থান পেয়েছে প্রদর্শনীতে, সবগুলোর সাইজ কি বিভিন্ন রকমের? হ্যাঁ, একাডেমিক কাজ তো এক একটা সাইজ এক একটা রকম, কোনোটা ছোট কোনোটা বড়, এরকম ধরনের কম্পোজিশন করেও গ্যালারিতে সাজানো আছে। আচ্ছা, এই যে এতগুলি মাধ্যম দিয়ে কাজ করলেন, 30টার বেশি কাজ, কি ধরনের থিম বেছে নিয়েছেন এখানে? আমি প্রথমে একাডেমিক কাজ, অবশ্যই যখন আমি মাস্টার্সে উঠি অনার্স লেভেলে একাডেমিক কাজ দিয়েই করা হয়, স্যাররা যেটা বলে দেয় ওইটাই করা হয়। যখন আমি মাস্টার্স উঠি তখন স্যাররা বলে তুমি তোমার নিজের একটা স্টাইল দাঁড় করাও এবং এক্সপেরিমেন্টাল কাজগুলো করো তুমি। তখন আমি বিভিন্ন রকমের ড্রয়িং করলাম। তখন ড্রয়িং করতে 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 হঠাৎ করে একদিন দেখি আমার রুমের পাশে একটা হাঁড়ি, শখের হাঁড়ি ফেলানো আছে। তখন হঠাৎ করে মাথায় আসলো যে না, আমাদের দেশীয় একটা মোটিভ শখের হাঁড়ি, এটা দিয়ে আমি কাজ শুরু করি নিজের স্টাইলটা ডেভেলপ করার জন্য। তখন আমি একটা কলসি ওইটা ড্রয়িং করে দেখলাম যে না, এটা থেকে একটা ফিগার ক্রিয়েট করা যায়। আচ্ছা, তখন একটা কলসি বা হাড়ের উপরে একটা একটা রেখে 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 আমি একটা প্রথমে মহিলা ফিগার বা ফিমেল ফিগার তৈরি করলাম। তখন এটা বিভিন্ন রকম ভাবে ড্রয়িং করলাম। তখন না সুন্দর একটা স্টাইল দাঁড়িয়ে গেছে। তো এটাই আমার প্রদর্শনীতে সবচেয়ে বেস্ট কাজ হিসেবে চিহ্নিত। বাহ। তো এর পরবর্তীতে কি আসলে এই স্টাইলটাই নিয়ে কাজ করবে, না অন্য কোনো স্টাইল নিয়ে কাজ করার ইচ্ছা আছে? আমি চেষ্টা করব অন্য কোনো স্টাইলও কাজ করার ইচ্ছা আছে। তো এই স্টাইলটা আমার সারা জীবনের জন্য থাকবে, যেহেতু আমার জীবনের প্রথম সিগনেচার একটা স্টাইল আছে। সিগনেচার একটা স্টাইল আছে। আপনার এই প্রদর্শনীর জন্য অনেক অনেক শুভকামনা। এর আগেও তো অনেকগুলি গ্রুপ এক্সিবিশন করা হচ্ছে, শুরুতে আপনি যেটা বলছিলেন, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কোনগুলো ছিল? আমার ছিল উল্লেখযোগ্য ছিল অবশ্যই জীবনের প্রথম এক্সিবিশন হচ্ছে বঙ্গবন্ধু এক্সিবিশন, যেটা আমার ডিপার্টমেন্ট চারুকলা অনুষদে প্রথম এক্সিবিশন হয়। আমি ফার্স্ট ইয়ারে যখন একটা এক্সিবিশন অ্যাটেন্ড করি, বঙ্গবন্ধু এক্সিবিশন। এরপরে আসে আপনার শিল্পকলা একাডেমিতে শিল্পী রাশেদকে নিয়ে একটা এক্সিবিশন হয়। তারপর আসে হচ্ছে আপনার জাপান বাংলাদেশ 2 দেশ মিলে একটা এক্সিবিশন, ওখানে আমি 3rd পুরস্কার পাই। তো তারপরে আসে আমার ইন্টারন্যাশনাল মিনিয়েচার আর্ট এক্সিবিশন, এখানেও আমি এক্সিবিশনে পার্টিসিপেট করি। এভাবে সব মিলিয়ে 10 থেকে 12টা এক্সিবিশন, গ্রুপ এক্সিবিশন আমার করা হয়েছে। আচ্ছা, এতগুলো এক্সিবিশনের মধ্যে নিশ্চয়ই পুরস্কারের বিষয়টা কিন্তু বলছিলেন। হ্যাঁ। কোন কোন পুরস্কারগুলি পাওয়া হয়েছে? আমি পুরস্কার পেয়েছি আমার অ্যানুয়াল এক্সিবিশনে, বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এটা চারুকলা অনুষদ থেকে অ্যারেঞ্জ করা হয়। ওখানেও আমি মিডিয়া বেস্ট পুরস্কারটা পাই। তো আর হচ্ছে আপনার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ 2 দেশ মিলে যে এক্সিবিশনটা হয়, ওখানে আমি 3rd পুরস্কারটা পাই। বাহ।
এটা তো শুনলাম পুরো চারুকলার কথা। ছোটবেলা থেকে কি ড্রয়িং এর প্রতি আগ্রহ ছিল, যে চারুকলায় পড়াশোনার প্রতি সেই লোভটা তৈরি হয়েছিল? হ্যাঁ, আসলে আমরা পারিপার্শ্বিক প্রতিবেশী সবাই কিন্তু আর্টিস্ট। আমিও আর্টিস্ট, আপনিও আর্টিস্ট। আমি রং তুলিতে আর্টিস্ট, আপনি মনের দিক থেকে আর্টিস্ট। একটা ঘর সাজানোর ক্ষেত্রেও কিন্তু আপনি যখন বলবেন না এই কালারটা দিকে দিলে ভালো হয়, এই কালারটা দিকে, তখন কিন্তু আপনিও একটা আর্টিস্ট। তো এইভাবে কখন আমি ছোটবেলায় খাতা তৈরি করতাম, আমাদের কর্ণফুলী খাতা, কাগজ দিয়ে খাতা তৈরি করতাম। তখন খাতার উপরে দেখতাম যে খাতার উপরে অনেক স্পেস ফাঁকা আছে, আমি একটা ড্রয়িং করি। ড্রয়িং করতে 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 আমার ড্রয়িং এর সেটা ওইখান থেকে জাগলো। আমার বাড়ি গোপালগঞ্জে, ওইখানে কিন্তু কোনো আপনার শিল্পকলা প্রতিষ্ঠান ছিল না আঁকার। হঠাৎ করে আমি যখন এসএসসি শেষ করি, ইন্টারমিডিয়েট শুরু করি, একদিন আমি কলেজের পাশে বসে একটা কলা পাতা ছিঁড়ে 4 ইঞ্চি হবে রাস্তার পাশে আমার কলেজের পুরা স্কেচটা করি সুন্দর করে। তখন আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল আমার সমাজবিজ্ঞানের টিচার, উনি খুব আমার কাছের, মিন্টু রায় ওনার নাম। তো উনি হঠাৎ করে দেখে বললো কি যে দেখি কি করছোস, তুই করেই বলতো উনি টিচার। তো তো আমি বললাম স্যার একটা ড্রয়িং করতেছি। উনি দেখে বল বাহ সুন্দর ড্রয়িং তো। তখন উনি আমার জিনিসটা মাথায় দিল যে না তুই কোটালীপাড়ায় গিয়ে একটা শিল্পকলা প্রতিষ্ঠান আছে ওইখানে জয়েন কর। আমার বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার দূর। তো উনি আমার ওইখানে নিয়ে ভর্তি করে দিল। ভর্তি করানোর পরে কিছুদিন ড্রয়িং করলাম ওখানে। ড্রয়িং করার পরে উনি বললো যে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারমিডিয়েট পাস করার পর এখানে চারুকলা অনুষদের একটা বিষয় আছে। তখন উনি আমার মাথায় দিল যে না তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটা শুরু করে এটা কোচিং করো, এখানে একটা কোচিংয়ের মানে কর্মশালার বিষয় আছে। কর্মশালা করলাম, তো অনায়াসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেলাম চারুকলা। এভাবে আর কি শিল্পী জীবন বলেন, চারুকলা অনুষদে প্রথম পদক্ষেপ, হ্যাঁ সূচনা বলেন, এটাই প্রথম সূচনার গল্পটা আমরা শুনলাম। এখন পর্যন্ত চারুকলা থেকে ইতিমধ্যে আপনি মাস্টার্স পাস করে ফেলেছেন, তো পরবর্তী প্ল্যানটা কি? নিজেকে একেবারে শিল্পী হিসেবেই প্রতিষ্ঠিত করার ইচ্ছা? এখন ইচ্ছা মানে ইচ্ছাটা প্রকাশ পাইছে যে আমি এক্সিবিশনে করার পরে যে না আমি শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই। তো এর পরবর্তীতে আর কোনো এক্সিবিশনের জন্য প্ল্যানিং করছেন কিনা? অবশ্যই এই প্রোগ্রামটা শেষে, এক্সিবিশন শেষে আমি আবার নতুন করে কাজ করব, এই ধারায় কাজ করব, যে ধারাটা আমাদের দেশীয় ধারা হবে। যেরকম আমাদের জয়নুল করে গেছেন, কামরুল হাসান স্যার করে গেছেন, ওই ধারায় আমিও একটা কাজ করতে চাই যে আমার যেটা নিজস্ব, যেটা বলবে যে জয়দেব বিশ্বাসের কাজ, দেখলেই বুঝবে যে এটা জয়দেব বিশ্বাসের কাজ। এখন আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে বিভিন্ন রকম পেইন্টিং এর এক্সিবিশন হচ্ছে বা ফটোগ্রাফির এক্সিবিশন হচ্ছে। এই যে কারুশিল্পকে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টাটা বা এটাকে নিয়ে এক্সিবিশন করার যে চিন্তাটা, সেটা আসলে বর্তমান সময়ে কতটুকু পর্যাপ্ত বলে আপনি মনে করছেন? বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সবাই পেন্টিং হিসেবে ড্রয়িং পেন্টিংকেই মানে বুঝে যে পেন্টিং, চারুকলা মানে বুঝে যে তার একটা প্রতিচ্ছবি আঁকা। তো এখানে যে চারুকলায় যে আরও কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলা রং তুলি ছাড়া ও অন্য মিডিয়ায়ও কাজ করা যায়, যে এটা একটা আর্ট ওয়ার্ক হইতে পারে, এটাও একটা নান্দনিক বিষয় হইতে পারে। এটা আসলে কারুশিল্প ডিপার্টমেন্টের ক্রাফটের যে বিভিন্ন মাধ্যমের কাজগুলো দেখলে বোঝা যায় যে না এটাও একটা শিল্পকর্ম, এটাও একটা আর্ট ওয়ার্ক। তো এটা সবাই দেখা উচিত, বোঝা উচিত, বা আমিও শিল্পীদেরও কাজ করা উচিত এই মাধ্যমগুলোতে। হ্যাঁ, আচ্ছা, কথা বলতে অনেক ভালো লাগছিল। আপনার পুরো শিল্পী জীবনের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। অনেক ভালো থাকবেন, আর আমাদের আয়োজনে এসেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ, শুভ সন্ধ্যাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasandhya@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবার সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবনের প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।